আর এখন থেকে তোমরা যদি কথা বেশি বলো তাহলে ফ্যান ছেড়ে দিব। ওকে স্যার, স্টার্ট করে দিব। ওকে স্যার, তাহলে আসো লাস্ট ক্লাসে যেখানে গিয়ে শেষ করলাম তারপর থেকে শুরু করছি। ফুল কনসেন্ট্রেশন আমার কথাই দিবা। স্যার এখানে এখানে আমাদের যেটা স্টাডি করতে হবে সেটা হলো ডেভেলপমেন্ট অফ ওভিউল। আমরা কি এই টপিকটা শেষ করেছিলাম? ডেভেলপমেন্ট অফ ওভিউল। দেখো স্যার, ডেভেলপমেন্ট অফ ওভিউল, ঠিক আছে স্যার। তাই যদি হয়ে থাকে তাহলে চলো এরপর থেকে কন্টিনিউ করছি। স্যার একটা ওভিউল, আমি সবসময় এই কথাটা বলি স্যার এই চ্যাপ্টারে, যে আফটার ফার্টিলাইজেশন ovary transform into fruit, 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 then এই ওভারির ভেতরে থাকবে ওভিউল, each and every ovule transform into seed। এবং লাস্ট ক্লাসে এই ডায়াগ্রামটাও তোমাদেরকে ড্র করে দেখিয়েছিলাম। যদি আমরা এই টপিকগুলো নিয়ে স্টাডি করতে যাই আমাদেরকে ফিমেল পার্টের কাছে যাওয়া লাগবে। ফিমেল পার্টের নাম কি? গাইনোইসিয়াম। তাহলে চলো গাইনোইসিয়ামের একটু তাকাও বোর্ডে। এই যে টপ যে সারফেসটা ড্র করলাম এটা হচ্ছে স্টিগমা, দেন স্টাইল, এরপরে আসো এই সোলেন চেম্বারটা হচ্ছে ওভারি। ঠিক আছে স্যার, ওভারি। এখন আসো এখানে এখানে এই যে স্টিগমা, এটা সলিড, স্টিগমার মাঝে কোনো হলো স্পেস নেই, এটা সলিড রিজিয়ন, সলিড। সিমিলারলি তুমি যখন স্টাইলে আসবা সেটাও সলিড, বাট আসো বাট এই যে ওভারি যে রিজিয়নটা আসছে ওভারি কিন্তু সলিড না, রাদার এটা কেমন ফাঁপা, হলো। এখন আসো এই যে জায়গাটা লাস্ট ক্লাসে বলেছিলাম, এই যে স্পেশাল রিজিয়নটা, এই জায়গাটাকে আমরা বলবো প্লাসেন্টা। প্লাসেন্টা, খেয়াল করো আমাদের জার্নিটা স্টার্ট করতে হবে প্লাসেন্টা থেকে। প্লাসেন্টা, আমরা যেই টপিকটা নিয়ে স্টাডি করছি সেই টপিকটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ, বোর্ডে তাকাও, টপিকটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওভিউল। ডেভেলপমেন্ট অফ ওভিউল। ওভিউলের আরেকটা নাম কি? মেগা স্পোরাঞ্জিয়াম। মেল হইলে কি বলতাম? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ওকে স্যার, তাহলে এটাকে ওভিউলকে ডেভেলপ করাবো। তো প্রথমে বলা হয়েছে যে একেবারে বেস থেকে এ গ্রুপ অফ, এই যেখানে ব্ল্যাক মার্কার দিয়ে শেড করে দিছি এটা মেরিস্টেমেটিক সেল। এই সেলগুলা র‍্যাপিড ডিভাইড করে এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট করবে, এরকম একটা স্ট্রাকচার। এবং এখানে যা সেল আছে এই জায়গায় সবগুলা হচ্ছে মেরিস্টেমেটিক সেল। এরকম একটা সেলের ক্লাস্টার তৈরি করবে। এই সেলের ক্লাস্টারকে বলা হচ্ছে নিউসেলাস টিস্যু। এবং এখানে সবগুলা সেল ডিপ্লয়েড, কেননা এখানে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। এখানে সবগুলা সেল হচ্ছে ডিপ্লয়েড এবং এখানে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। এবং সময় যত যাবে তত স্ট্রাকচারটা বড় হতে থাকবে, বড় হতে হতে স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম। স্যার দেখো এরকম একটা স্ট্রাকচার হয়ে যাবে। দেন উই আর গেটিং স্টক লাইক স্ট্রাকচার। এই স্টক লাইক স্ট্রাকচারকে কি বলবা? ফিউনিকল অথবা ফিউনিকুলাস, দুইটাই কারেক্ট। এবার আসো ডিফারেন্ট মার্কার ইউজ করি। এবার আসো এখানে এটা নিউসেলাস টিস্যু। এবার এটাকে এনসার্কেল করে বাহিরের দিকে ডেভেলপ করবে ইনার ইন্টেগুমেন্ট। এবার গ্রো করতেছে আউটার ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট গ্রো করে ফেলবো। এখন স্ট্রাকচারটা বেশ হেভি হয়ে গেছে না, আপার স্ট্রাকচারটা এটা বেশ হেভি হয়ে যায়। দেন সে হয় এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, না হলে ক্লকওয়াইজ বেঁকে যাবে, বাঁকা হয়ে যাবে। যখন বাঁকা হয়ে যাবে
তখন তার স্ট্রাকচারটা দাঁড়াবে এরকম। রাব করব, এটা রাব করব, মুছে ফেলবো, তখন তার স্ট্রাকচারটা ফাইনালি দাঁড়াবে এরকম একটা স্ট্রাকচার। তোমরা একটু দেখো, বোর্ডে তাকাও, স্ট্রাকচারটা ফাইনালি দাঁড়াবে এরকম। এই যে এখান বেস থেকে গ্রো করেছে, এটা বেঁকে গিয়েছে, এই যে এখন ড্র করতেছি আউটার ইন্টেগুমেন্ট। সবাই বোর্ডে তাকাও, এখন ড্র করতেছি ইনার ইন্টেগুমেন্ট। ওকে, এই দুইটার ইন্টেগুমেন্ট কাকে এনসার্কেল করে রাখছে? এ গ্রুপ অফ ডিপ্লয়েড সেলের ক্লাস্টারকে এনক্লোজ করে রাখছে, যেটাকে আমরা বলতেছি নিউসেলাস টিস্যু। ঠিক আছে, এবার নিউসেলাস টিস্যুর একেবারে বেজের দিকের যে সেলটা থাকবে, আমি সবগুলো সেলকে এখানে ফোকাস করতেছি। all of these are diploid cells as I said before. এর মধ্যে তোমাদেরকে শেখানো হয়েছে পুরা এই যে স্ট্রাকচারটা তুমি ড্র করছো রেড মার্কার দিয়ে, এটাই কিন্তু একটা ওভিউল। এটা একটা ওভিউল। ওভিউলের মধ্যে এক এক আউটার ইন্টেগুমেন্ট, দুই দুই ইনার ইন্টেগুমেন্ট। যেই জায়গাটাতে ইন্টেগুমেন্ট নাই তার নাম মাইক্রোপাইল। তার অপোজিট এইখানে যে একটা ডট দিলাম, এই জায়গাটার নাম হবে ক্যালাসা। এই দুইটা রিজিয়নকে একটু আলাদাভাবে মনে রাখো, মাইক্রোপাইল এন্ড তার ঠিক অপোজিট এন্ডটাকে বলে ক্যালাসা অথবা ক্যালাসাল এন্ড। ঠিক আছে, এখন আসো স্যার, মাইক্রোপাইল এন্ড চিনছো তো? মাইক্রোপাইল এন্ডের দিকে বোর্ডে তাকাইতে হবে সবাইকে। এই যে সেলটা যার মাঝে আমি ফিঙ্গার রেখেছি, এই সেলটা অন্য যে কোনো সেল থেকে সাইজে বিগার। এই সেলটার নাম প্রাইমারি আর্কিস্পোরিয়াল সেল। লার্জ সেলটার নাম কি? প্রাইমারি। বলো না কেন স্যার? আর্কিস্পোরিয়াল সেল। এগুলো প্রোনাউন্সিয়েট না করলে মুখে আসবে না টার্মগুলো। এই যে ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে টার্মগুলো চিল্লাই পড়াচ্ছে, অনেকে হাসেন, হাসলে হাসবার কোনো সমস্যা নেই, বাট টার্মগুলো মাথায় ঢুকতেছে, একসময় ওরা বুঝবে যে এই যে হঠাৎ করে অ্যাক্টিন অফ টেরি শুনতেছে, লাস্টে TERYG বলে অ্যাক্টিন অফ টেরি গাই, সার্ক অফ টেরি গাই, এরা মজা করে। তো মজার কোনো কিছু করার নাই স্যার, এরপরও যদি শিখতে পারে, শেখার কোনো আগ্রহ নাই, কারণ কোনো পরীক্ষা হচ্ছে না তো স্যার, মানে আরো বেশি পাখা গলায় যাচ্ছে। আগে 1 পেয়ার উইংস ছিল, এখন 2 পেয়ার উইংস গ্রো করতেছে, পাঠকের দিক থেকেও কিছু উইংস গ্রো করতেছে। তো এই কারণে স্যার মানে এদেরকে ক্লাসে ধরে রাখা যাচ্ছে না, খুব বেশি ফ্লাই করতেছে। আমি চরম মানে ফার্স্ট ব্যাচটা নিয়ে চরম পর্যায়ে বিরক্ত। ওরা মানে কলেজে স্টার্ট হওয়ার আগে সিনসিয়ার ছিল, কলেজ স্টার্ট হওয়ার পরে মানে টোটালি এদিকে নামানো যাচ্ছে না, অনেক উপরে উঠে গেছে স্যার, ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের দিকে এই মুহূর্তে আছে ওরা। আচ্ছা, এবার আসেন স্যার, এখন এই যে মাইক্রোপাইল এন্ড আর ক্যালাসাল এন্ড, একটু পরে দুইটা এন্ডকে কিন্তু লাগবে। চারটা টাইপের ওভিউল নিয়ে আমরা স্টাডি করব, অর্থোট্রোপাস, অ্যানাট্রোপাস, অ্যামফিট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস। তখন আমাদের এই টার্মগুলো লাগবে। কোন এন্ড? এই মাইক্রোপাইল এন্ড ক্যালাসাল এন্ড। স্যার এসি একটু পর অফ করে দিব, একটু পর অন, এলা থাকবে স্যার, বেশি ঠান্ডা হয়ে গেলে স্যার খারাপ লাগবে সবার। আবার আসো স্যার, আবার 10 মিনিট পরে ছেড়ে দিব। তাহলে খেয়াল করো, এই যে মাইক্রোপাইল এন্ডের দিকে যে লার্জ সেলটা আছে, এই সেলটাকে সহজে আইসোলেট করা যাচ্ছে, বিকজ এই সেলটা আদার যে কোনো সেল থেকে সাইজে বিগেস্ট। এই সেলটার নাম প্রাইমারি আর্কিস্পোরিয়াল সেল। এবার একটু মনোযোগ দাও, প্রাইমারি আর্কিস্পোরিয়াল সেলটা চাইলে কয়েকবার মাইটোসিস করতে পারে, কয়েকবার মাইটোসিস করে তার নাম্বার কি করতে পারে? ইনক্রিজ করতে পারে। আবার সে ডাইরেক্ট নিজেকে কনভার্ট করে ফেলতে পারে কিসে? এমএমসি, মেগাস্পোর মাদার সেল। আমরা ধরে নিলাম সে নিজেকে ডাইরেক্ট কিসে কনভার্ট করে ফেলেছে? এমএমসি তে কনভার্ট করে ফেলেছে। এমএমসি মানে মেগাস্পোর মাদার সেল। তোমাদেরকে শেখানো হয়েছে যে কোনো মাদার সেলের ফার্দার সেল ডিভিশন প্রসেস অলওয়েজ মিয়োসিস। মেগাস্পোর মাদার সেল বলছো না, এই মাদার সেল মানে মিয়োসিস। এখন
মিওসিসে অবশ্যই 4টা সেল ফর্ম করবে। আমি 4টা সেলকে ড্র করতেছি, সবাই বোর্ডে তাকাও। একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, 4টা সেল ফর্ম হয়েছে। ডেভেলপমেন্ট পর্যন্ত পড়াই ফেলছে তো বলতেছ না যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসো জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি। তাহলে এই 3টা সেল কার দিকে আছে? ক্যালাসাল এন্ডের দিকে আছে। সো এই 3টা মারা যাবে, বেঁচে থাকবে কে স্যার? একটা মেগাস্পোর। এই লার্জ মেগাস্পোরটার ভেতরের নিউক্লিয়াসটা, এটা একটু খেয়াল করো, এই জায়গাটা মনে হয় বলি নাই, দেখো এটার ভেতরের যে নিউক্লিয়াসটা আছে এই সেলটাকে বাইরে বের করে আনছি, এটা হচ্ছে অ্যাক্টিভ মেগাস্পোর। আর এই 3টা মারা যাবে, 3টা মারা যাওয়া পোলার বডি, এগুলো কোন এন্ডের দিকে থাকবে? ক্যালাসাল এন্ডের দিকে। এখন শুনো, যেটা অ্যাক্টিভ মেগাস্পোর এই বড় সেলটাকে আমি বাইরে বের করে এনে স্টাডি করতেছি, যদিও ডেভেলপমেন্ট গুলো সব এখানেই হবে। প্রথমে তার নিউক্লিয়াসটা ডিভাইড করে একটা থেকে কয়টা হবে এটা বলা হয়েছে, তাহলে তো হয়েই গেছে। তাহলে পরের পার্টে যাও স্যার, এর পরের পেজে যাও। ডেভেলপমেন্ট অফ ওভিউল, এই পুরো স্ট্রাকচার যদি হয়ে যায় পরের পেজে যাও, পেজ নাম্বার 5 এ আসো, স্ট্রাকচার অফ ওভিউল। তাহলে তো এইটাও পড়ানো হয়ে গেছে। দেখো তো এই যে পার্টটা দেখতেছো তোমরা, এই ওভিউলটাই তো এটা, কি বলো স্যার? সবই বলে ফেলছি, পড়ে দেখো, জাস্ট একটা পার্ট বলি নাই, সেটা হচ্ছে হাইলাম। পয়েন্ট নাম্বার 2 তে আছে হাইলাম, তাই তো? কি বল না শামসকি, হইছে এটা? টাইপস থেকে স্টার্ট করব, ঠিক আছে। হাইলামটা কি বলা হয়েছিল লাস্ট ক্লাসে? এইটা একটু বলিস, দেখো তাকাও, এইদিকে তাকাও, এই যে এই জায়গাটাকে বলে হাইলাম। যেই জায়গাতে ফিউনিক্যাল কার সাথে লেগে আছে? ইন্টেগুমেন্টের সাথে লেগে আছে, এই জায়গাটাকে বলে হাইলাম। বাকি সবগুলা আমাদের কমন পড়ে গেছে। দেখো এই পড়ানো স্যার রেফি, এই যে এখানে বলা হয়েছে এই পার্টটা, রেফি পার্টটাকে এখানে ইন্ট্রোডিউস হয়েছে। রেফি আর হাইলাম কিন্তু সেম থিং স্যার, রেফি আর হাইলাম এগুলো সেম থিং স্যার। এটাকে ক্লিয়ার করি, রেফি আর হাইলাম সেম থিং না স্যার, দুই জায়গা না স্যার, হাইলাম রেফি এগুলো সেম থিং, একই পার্ট। অ্যাটাচমেন্টের পার্টটাকে বলে রেফি, যেই পার্টটা ফিউনিক্যাল, যেই পার্টটা কার সাথে অ্যাটাচ হয়ে আছে? ইন্টেগুমেন্টের সাথে, ওই পার্টটা হাইলাম। কোন কোন জায়গায় এটাকে রেফি বলে, আর এ পি এইচ ই, রেফি বলে। এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস দুইটা সেল বলছে, এখানে কি আসলে দুইটা সেল হবে? সেল না, নিউক্লিয়াস, সেল না, নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস গুলো সারাউন্ড করে কি জাস্ট সাইটোপ্লাজম থাকবে? হ্যাঁ, তখন সেল হবে। যেমন এই চেম্বারের ভেতরে দেখো স্যার, সেন্টারে ছিল 2টা নিউক্লিয়াস, এরা সেল না, সেল হচ্ছে এরা, এই যে এটা এগ আর ওভাম, এটা সেল। তার পাশে ছিল কে? সাইনার্জিড। অপোজিট পোলে ছিল কে? অ্যান্টিপোডাল সেল। এই পুরো স্ট্রাকচারটার নাম কি? এমব্রায়োসেল। এগুলো পড়া যেহেতু হয়ে গেছে, ফার্দার ডিসকাশনে না যাই, এটা তোমরা ফার্দার যেহেতু রেকর্ড হচ্ছে ক্লাসগুলো, দেখলেই বুঝে যাবা। আমরা শুরু করতেছি টাইপস অফ ওভিউল থেকে। লেট আস স্টার্ট। স্যার এখানে টোটাল 4টা টাইপের ছবি সহ দেয়া হয়েছে। দেখো, না বুঝার কিছু নাই, যখন আমরা জিমনোস্পার্ম পড়ি, বোর্ডে তাকাও, তখন এমন একটা ওভিউলকে দেখেছিলাম যেই ওভিউলের মাইক্রোপাইল কার দিকে? আকাশের দিকে, উপরের দিকে। এরকম ওভিউলকে আমরা বলবো অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস ওভিউল। তো এটাকে যখন আমরা ডিফাইন করব, তখন কিছু টার্মিনোলজি ইউজ করা লাগবে। নাম্বার 1, এই জায়গাটার নাম কি? মাইক্রোপাইল। এই জায়গাটার নাম কি? ক্যালাজা। এটার নাম কি? ফিউনিক্যাল। এরা সবাই একটা স্ট্রেইট লাইনের মধ্যে থাকবে, ঠিক আছে? প্রথম টাইপ শেষ। সেকেন্ড টাইপটা হচ্ছে যেটা অ্যানাট্রোপাস ও ইনভার্টেড। টেক্সট বুকে বলা হয়েছে 84% প্ল্যান্টে এইটা দেখা যায়, অ্যানাট্রোপাস ও ইনভার্টেড। তো তাকাও বোর্ডে, এই যে এটা এরকম, এই যে যেটা ড্র করা হয়েছে আর কি, যে এটা তার ওয়েটের কারণে ব্যান্ড হয়ে মাইক্রোপাইল কোন দিকে চলে আসবে? বটমের দিকে, উল্টা হয়ে থাকবে। তার অপোজিট এন্ডে কে থাকবে? ক্যালাজাল এন্ড। আর ফিউনিক্যাল থাকবে এক পাশে। এটাকে বলে ইনভার্টেড অর অ্যানাট্রোপাস ওভিউল। ম্যাক্সিমাম প্ল্যান্টে এই ওভিউলটা দেখা যায়, ঠিক আছে স্যার? এবার থার্ড ওয়ানের সেকেন্ড ওয়ান তো বুঝতে পারছো? কিছু আক্স করার থাকলে আক্স করো। নেই 82% হইছে স্যার,
82%। 82%, রিসেন্ট বইয়ে হয়তো 84 আসছে, সমস্যা নাই, পার্সেন্টেজ নিয়ে তেমন এত মাথা ঘামানোর কিছু নাই, তবে 84 মনে হয় আছে রিসেন্ট বই, আর 82 থাকলে 82 থাকুক, এটা দেখতে হবে বই, আমার মনে হয় 82 তাহলে ঠিকই আছে। থার্ড ওয়ান কোনটা, একটু তাকাও, একটু তাকাও, এই অভিমুখটা হবে এরকম টি শেপের, কি শেপের, টি, কেমনে, এদিকে তাকাও স্যার, এটা কে, মাইক্রোপাইল, তাহলে এটা কে হবে, দাঁড়িয়ে আছে কার উপরে, তার মানে এই লাইনটা আর এই লাইনটা টি শেপ পারপেন্ডিকুলার ফর্ম করতেছে। ছবি দেখো না, ছবি দেখলে তো বুঝতে পারবা। অ্যামফিট্রোপাস, ঠিক আছে, ওকে স্যার। এবার লাস্ট ওয়ান আসো, লাস্ট ওয়ান কে, ক্যাম্পাইলোট্রোপাস। নেক্সট ওয়ান আসো, ক্যাম্পাইলোট্রোপাস। এই ক্ষেত্রে যেটা হবে অনেকটাই কার মতো, অ্যামফিট্রোপাসের মতো, তবে তার মাইক্রোপাইলটা একটু নিচের দিকে ইনক্লাইন করবে, কার্ভ হয়ে যাবে, দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাম্পাইল, ছবিগুলো মিলিয়ে দেখো। এখন এগুলো ডেফিনেশন আসে না স্যার, আসে এই ধরনের ওভিউল গুলা কোন কোন প্ল্যান্টে দেখা যায়, ওইটা আসে, একটু দেখো স্যার, পড়ে দেখো। স্যার এটা তো পড়া আছে কি খুবই ছোট, হ্যাঁ ওই যে রেফি আর এখানে হাইলাম, এই দুটো জিনিস কিন্তু সেম, মানে যেই পোরশনটা রেফি যে পোরশনটাকে লেভেল করছে এই পুরো পার্টটা কিন্তু ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট মানে যেই অংশটা কার সাথে লেগে আছে, ফিউনিকলের সাথে লেগে আছে, ওই পুরো জায়গাটাকে বলে, যে পোরশনটা লেগে থাকবে ওই জায়গাটাকে বলে হাইলাম অথবা রেফি। এটা সেম থিং, ডিফারেন্ট কিছু না, জাস্ট সেম নামটা সেম, একই নামটাকে সিনোনিম করা হয়। নেক্সট ওয়ানে যাব, তাহলে চারটা টাইপ পড়া হইছে, পরের পেজে যাও। কি বলা আছে, মনোস্পোরিক বাইস্পোরিক কি আসছে এখনো? আচ্ছা তোমরা একটু এই টপিকটা তাকাও, এটা কিসের ডেভেলপমেন্ট, এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের আরেকটা নাম কি, ফিমেল গ্যামেটোফাইট। দেখো এটা আমি পড়াই ফেলছি, পড়ে দেখো, এই যে একটু আগে বলছি, পড়ে দেখো, এটা 9 10 ও ছিল তো, 9 10 এ ছিল কিনা বলেন? ইয়েস স্যার, একই জিনিস, একটু ব্রড হইছে, আর কিছু না, পড়ে দেখো। এখন পড়ো না, কি হইছে, এখন তো পড়তেই হবে, এখন তো উপায় নাই স্যার। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে, আমি আগেও মনে হয় বলছি কথাটা, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে তোমাদের স্যার বাদ দেওয়া ঠিক হবে, একটা মাস্ট অ্যান্সার করতে হবে, কারণ এখান থেকে অ্যান্সার তুমি আসলে চ্যাপ্টারটা ভালোভাবে ক্যাচ করতে পারো, এখান থেকে অ্যান্সার করলে তো ম্যাথের মতো মার্কস আসবে, অনেক ভালো মার্কস আসবে যদি লিখতে পারো, এক্সপ্লেইন করতে পারো। খুব ইজি একটা চ্যাপ্টার, টাফ না, কারণ কিছু কনসেপ্ট 9 10 থেকে নেওয়া আছে, কিছু কনসেপ্ট নতুন করে অ্যাড করতে হচ্ছে ক্লাস 11 এন্ড 12 থেকে। পড়ে দেখো। আচ্ছা মনোস্পোর বাইস্পোর এটা বুঝাবো এটা বুঝাবো, মনোস্পোরিক বাইস্পোরিক টেট্রাস্পোরিক বুঝাবো। এখন শুরু করব এটা, তার আগে তোমরা এখানে যেটা পড়তেছো এটার নাম হচ্ছে মনোস্পোরিক, কারণ ম্যাক্সিমাম প্ল্যান্টে, আমি জানি না কত পার্সেন্ট বলছে, 75 মনে হয়, রাইট, 75% প্ল্যান্টে এই মনোস্পোরিক এমব্রায়োসেক পাওয়া যায়। তো জাস্ট আগে এখানে একটা আইডিয়া দেই, তারপরে একটা টাইপস গুলাতে যাব। স্যার একটু তাকাও বোর্ডে, তুমি বলেছিলে প্রথমে এই চারটা মেগাস্পোর, প্রথমে তো এমএমসি হইছিল তাই না স্যার? এমএমসি মিওসিসে গিয়ে কয়টা সেল ক্রিয়েট করছিল? চারটা। চারটার মধ্যে যেই তিনটা সেল কোন এন্ডের দিকে থাকে, ক্যালাজাল এন্ডের দিকে থাকে, তারা মারা যাবে। তাহলে কয়টা মাত্র মেগাস্পোর অ্যাক্টিভ থাকে? একটা। তাহলে একটা মেগাস্পোর থেকে যদি এমব্রায়োসেক ক্রিয়েট হয় তাহলে এই টাইপটার নাম হবে মনোস্পোরিক টাইপ। তাহলে আসো মনোস্পোরিকের এক্সপ্লেনেশন আমরা কি বলবো? আমরা এই চারটা থেকে একটাকে অ্যাক্টিভ পাইছি, বাকি তিনটা মারা গিয়েছে। চোখে কি একটা আসেন স্যার, এর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, এটা লাস্ট ক্লাসে বলেছিলাম, এটা ফার্স্ট টাইম ডিভাইড করে কয়টা নিউক্লিয়াই ফর্ম করবে?
ওকে স্যার, এই যে দুইটা নিউক্লি ফর্ম করলো, দেন এই দুইটা নিউক্লি মুভ করে কি করবে, দুই পোলের দিকে চলে আসবে। এরপরে টু কনসিকিউটিভ মাইটোসিস হবে, দুইবার মাইটোসিস হবে। প্রথমবার মাইটোসিস হইছে একটা থেকে কয়টা, এখানেও একটা থেকে দুইটা। সেকেন্ড টাইম মাইটোসিস হবে দুইটা থেকে কয়টা, চারটা, এখানেও চারটা। এই চারটা চারটা আটটার মধ্যে প্রত্যেকটা পোল থেকে একটা করে নিউক্লিয়াস কোথায় চলে আসবে, তাহলে একটা করে চলে আসছে। পার পোলে কয়টা আছে এখন, তিনটা, তিনটা ছয়টা। এইটাই ফাইনালি এই অ্যারেঞ্জমেন্টে যায়। এই তিনটা নিউক্লিয়াসকে এনসার্কেল করে স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম নিলে এক একটা কি হয়ে যায়, সেল হয়ে যায়। এখানেও তিনটা সেল হয়, আর মাঝখানে থাকে দুইটা নিউক্লি। লেটার এই দুইটা নিউক্লি কি করে, ফিউজ করে, তখন তাদের নাম হয়ে যায় সেকেন্ডারি নিউক্লিয়াসের, তখন নাম হয়ে যায় ফিউশন নিউক্লিয়াস। অথবা তারা পোলার রিজিয়ন থেকে আসছে বলে এটাকে বলে পোলার নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে স্যার। তাহলে এই টাইপটা হচ্ছে মনোস্পোরিক, পড়ে দেখো। এবার বাইস্পোরিকটা বুঝাবো। এই পুরো পেজে যেটা আছে মানে আমাদের মনোস্পোরিক এমব্রায়োসেকের ডেভেলপমেন্ট। তাহলে এখানে কয়টা সেল আছে, সেল আছে 6টা, নিউক্লিয়াস আছে 8টা, তাই না স্যার? এখানে 3টা, আর ইন্ডিভিজুয়ালি বলে 2টা নিউক্লিয়াস। ঠিক আছে, 3 সেল 2 নিউক্লি 3 সেল। এই পুরো স্ট্রাকচারটার নাম কি, এমব্রায়োস্যাক। এটার আরেকটা নাম কি, ফিমেল গ্যামিটোফাইট। ঠিক আছে, এখন আসো বাইস্পোরিকটা বুঝাই। পরের পেজে যাও, পরের পেজে যাও, পেজ নাম্বার 7 এ যাও। আছে মনোস্পোরিক আর পলিগনাল টাইপ, বাইস্পোরিক আছে, টেট্রাস্পোরিক আছে। ওকে স্যার, এবার বোর্ডে তাকাও। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা ছিল মনোস্পোরিক। এবার আসো বাইস্পোরিক। ফুল কনসেন্ট্রেশন আমার কথায় দিবা। স্যার একটু আগে বলেছিলে যে এমএমসি তে কোন সেল ডিভিশন হবে, মিওসিস। মিওসিস হয়ে কয়টা সেল ফর্ম করবে, 4টা। 4টার মধ্যে মারা যাবে কয়টা, 3টা। তাহলে একটা থেকে একটা এমব্রায়োস্যাক হলে সেটা হবে মনোস্পোরিক। এবার আমি ডিসকাস করছি বাইস্পোরিক। বাইস্পোরিকের ক্ষেত্রে অ্যাক্টিভ সেল প্রোডিউস হবে 2টা, ইনঅ্যাক্টিভ সেল প্রোডিউস হবে 2টা। তাহলে এই দুইটার কোনো এক্সিস্টেন্সই নাই। পোলার বডি 2টা ছিল, 2টা মরে গেল। অ্যালাইভ আছে কয়টা সেল, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই হ্যাপ্লয়েড, মিওসিস করে ফেলছে না, হ্যাপ্লয়েড। এবার এই দুইটা সেল ফিউজ করবে। ঠিক আছে, লেটার সে নিজেকে মডিফাই করে এরকম একটা স্ট্রাকচারে চলে আসবে। দেন পার পোলে কয়টা করে নিউক্লিয়াস আছে, একটা করে। এবার কি হবে, টু কনসিকিউটিভ মাইটোসিস। একটা থেকে দুইটা, একবার মাইটোসিস হয়েছে, আরেকবার হবে, আরেকবার হলে প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে আবার একটা করে। ঠিক আছে, দেন ওই অ্যারেঞ্জমেন্টে যাবে আর কি, 3-2-3 অ্যারেঞ্জমেন্টে যাবে। ঠিক আছে, তাহলে মনোস্পোরিকের সাথে বাইস্পোরিকের পার্থক্যটা কোন জায়গায়, কে ধরতে পারছেন একটু দেখি। ইনিশিয়ালি 2টা নিউক্লিয়াস আছে, ইনিশিয়ালি তো এখানেও 2টা নিউক্লিয়াস আছে বাইস্পোরিক। স্যার মাইটোসিস কম হইছে, যারা ধরতে পারো নাই তাদের জন্য বলতেছি। এই ক্ষেত্রে কি হয়েছিল আবার মনে করো, এই ক্ষেত্রে একটা মাত্র মেগাস্পোর পার্টিসিপেট করছিল। তো এটা প্রথমে ডিভাইড করে কয়টা হয়েছিল, এই দুইটা এখানে আর হওয়া লাগতেছে না, ওই মাইটোসিসটা হওয়া লাগতেছে না, ওইটা ছাড়া বাকি দুইটা ঠিক আছে হচ্ছে। বুঝছো? তার মানে বাইস্পোরিকের ক্ষেত্রে পোলার বডি হবে কয়টা, 2টা। এবার আসো টেট্রাস্পোরিক। টেট্রাস্পোরিক এখন তো উচিত তোমরা আমাকে বুঝাই দেওয়া, সবগুলাই পার্টিসিপেট করবে। তো এখন সবগুলা যদি পার্টিসিপেট করে তাহলে ডায়াগ্রামটা কেমন হওয়া উচিত? আসো স্যার, আসো তো স্যার। তাহলে কি মাইটোসিস কি আর হওয়া লাগবে না নাকি? একবার হইতে হবে। ভেরি গুড, তাকাও বোর্ডে। 1 2 3 4, এই 4টা সেল ফিউজ হয়ে গেল।
ফিউজ হয়ে কয়টা স্ট্রাকচার হলো? একটা স্ট্রাকচার। একটা স্ট্রাকচারের ভিতরে এই পোলে আছে দুইটা নিউক্লি, এই পোলে আছে দুইটা নিউক্লি। তার মানে এখানে কোনো পোলার বডি ক্রিয়েট আর কয়বার মাইটোসিস করতে হবে? একবার জাস্ট। চারটা হয়ে গেছে, দেন ওই অ্যারেঞ্জমেন্টে ফাইনালি সবাই এই অ্যারেঞ্জমেন্টে আসবে। ঠিক আছে স্যার, এটাই আর কিছু না। পড়ে দেখো পলিগোনাম টাইপ কেন বলে মনোস্পোরিককে? কারণ এই পলিগোনাম হচ্ছে একটা জেনাস নেই। সিসিপিসিতে ওই যে ভেতরে যে মসজিদটা আছে, আমরা ঢোকার সময় যে মসজিদটা দেখি, মসজিদ যখন এখানে ছিল না, একটা ফিল্ড ছিল এই জায়গাতে, তখন প্রচুর পলিগোনাম প্ল্যান্টটা হইতো এই ফিল্ডে, পলিগোনাম হাইড্রোপাইপার। তো এই ওই পলিগোনাম টাইপে ফর দ্য ফার্স্ট টাইম দিস ওভিউল discovered from this plant. That's why the other name of monosporic type is called polygonum type. পড়ে দেখো এই পলিগোনাম টাইপটাও মনে হয় ডিসকভার করছিলেন স্ট্রাসবার্জার, যতটুকু মনে পড়ে আর কি। স্ট্রাসবার্জারই ডিসকভার করেছিলেন সেল ডিভিশন অবজার্ভ করতে গিয়ে। স্যার ওটাকে বার্গার নাকি বার্গার? স্ট্রাসবার্জারই বলি আমি। বার্গার বললে আবার অন্যদিকে নিয়ে নিস তোরা। আমরা তো বার্গারই বলছি। আচ্ছা, তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে স্যার। এই সেগমেন্ট তাহলে শেষ, ঠিক আছে? পরের সেগমেন্টে যাচ্ছি, একটু করে আবার ছেড়ে দিব, আবার পড়তে হবে। গরম লাগতেছে স্যার? টানা ছেড়ে দিলে আবার বেশি ঠান্ডা লেগে যায় স্যার সবার। জি স্যার বলে। কোনটা বললে আমাকে? মেগাস্পোরাঞ্জিয়াম বললে এই পর্যন্তই লিখবো, মেগাস্পোর ফর্মেশন পর্যন্ত। এখন শুনো, মানে কখন কি আমাকে লিখতে হবে এইটা কিন্তু আমাকে বুঝতে হবে স্যার। কখন কি আমাকে লিখতে হবে? আমার কাছে চাইছে ওভিউলের ডেভেলপমেন্ট, এখন আপনি শুরু করে দিয়েছেন এইটার ডেসক্রিপশন। এটা স্যার ফিমেল গ্যামিটোফাইট, এটা হচ্ছে একটা এমব্রায়োসাইকের ডেভেলপমেন্ট। তো কখন কি টপিক আমার কাছে জানতে যাচ্ছে এক্সামে, এটা বুঝতে পারাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো ওই অনুযায়ী বুঝে আনসার করেন কি জানতে যাচ্ছে, ওটা মাথায় রাখেন। ডেভেলপমেন্ট কোনটা কি লিখবেন স্যার? এখন ডেভেলপমেন্ট করলে কি এটা আগে পর্যন্ত সেট করে রেখে? হ্যাঁ, আগে পর্যন্ত, তখন আর এই জায়গায় আসবেন না, তখন ওই পর্যন্ত মেগাস্পোরাঞ্জিয়াম পর্যন্ত রেস্ট্রিক্ট করবেন। ও ইয়েস স্যার। এসএসসিতে মেগাস্পোরোজেনেসিস দিত তখন পুরোটা লিখতো। এসএসসি তো স্যার পুরোটা হিউজ, মানে ওই জিনিসটাকে সামারি করে দিছে। এখন এটা দুইটা টপিক ডিভাইড হয়ে গেছে, একটা হচ্ছে ওভিউলার ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে এমব্রায়োসাইকের ডেভেলপমেন্ট। দুইটা আলাদা আলাদা বিষয়। তো কি জানতে চাইছে ওটা কোয়েশ্চেন পড়ে দেন অ্যান্সার করবেন, দুইটাকে মার্চ করার কোনোই দরকার নেই। এখন টিচারের বিষয়গুলো সম্ভবত জানে স্যার, এখন তো আর আপনি হায়ার টিচারদেরকে তো আপনি ইয়ে করতে পারবেন না। যা জানতে চাইছে ওই অনুযায়ী অ্যান্সার না করলে আপনি মার্কস পাবেন না। যেমন আমাকে স্টেমে বলছে ইউরিনারি যে বেসিক অর্গানটা আছে, মেইন অর্গানটা আছে, ওটার বেসিক ইউনিটকে ডেসক্রাইব করতে, নেফ্রন। এখন সবাই কিডনি নিয়ে লিখে দিচ্ছে। সে মনে করছে ইউরিনারি সিস্টেমের বেসিক স্ট্রাকচার কি, সে কিডনি নিয়ে লিখার পর কিডনি পুরো স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, ডায়াগ্রামটা খুব সুন্দর করে ড্র করছে। এখন ওখানে জিরো বসাই দেওয়া হয়েছে স্যার। এখন আমাকে এসে বলে স্যার আমি তো স্যার সুন্দর করে ডায়াগ্রাম ড্র করলাম, আপনি স্যার এদিকে তাকিয়ে আমাকে একটা মার্কও দিতে পারতেন। নো স্যার, নো স্যার, আপনি হ্যাঁ দেখা যাবে না তো, স্টেপের সাথে মিলে নাই তো স্যার, এটা আপনি কোনো মার্কস দেওয়া করতে পারেন না স্যার। অনেক ভালো লিখছে সে, মানে যদি এটা কিডনি হতো সে ফুল অর্থে 3 পেজ যেত, বাট স্টেপের সাথে মিলতেছে না বলে সেখানে মার্কস পাচ্ছে না। এই জন্য বললাম টু দি পয়েন্ট অ্যান্সার না করলে কিন্তু আপনার মার্কস আসবে না। চাইছে একটা অ্যান্সার করছে না, একটা আপনি মার্কস দিব না স্যার সেই জায়গায়। এটা মাথায় রেখে এই জন্য বলতেছি কোন টপিকে কতটুকু লেখা লাগবে ওটাকে মাথায় ফিক্স করে নিবেন। নেক্সট টপিকে যাচ্ছি, পলিনেশন। পলিনেশন নিয়ে আমি কিছু বলবো না স্যার, তোমরা এই পোর্শনটা নিজ দায়িত্বে পড়ে নাও। এরপর আমি স্টার্ট করব ফার্টিলাইজেশন থেকে। পরের পেজে যাচ্ছে, এখানে কিছু নাই তো। Pollination is the precondition of fertilization. Fertilization এর পূর্ব শর্ত হলো pollination হতে হবে। Pollination মানে কি? pollen grainটা অ্যান্থার থেকে বের হওয়ার পরে, অ্যান্থার থেকে কোন অ্যাপারচার দিয়ে বের হবে? স্টোমিয়াম নামে যে অ্যাপারচারটা আছে সেই অ্যাপারচার দিয়েই তো বের হবে। কি বলেন স্যার? বের হওয়ার পরে সে কি করবে? স্টিগমা সারফে, এটা হচ্ছে একটা গাইনোইসিয়াম, এর পাশে আছে কলসি, এর পাশে আছে স্টেমেন, ক্র্যাক করছে, ফেটে গেছে, পোলেন গ্রেইনগুলো বাইরে রিলিজ হইছে।
এখানে ফ্লাই করতেছে, দেন সে এখানে এসে ল্যান্ড করে ফেলবে। এটাই পলিনেশন। ল্যান্ডিং অফ পোলেন গ্রেইন অন স্টিগমা সারফেস ইজ কল্ড পলিনেশন। পলিনেশন না হলে কি হবে না? ফার্টিলাইজেশন হবে না। এইজন্য পলিনেশনকে ফার্টিলাইজেশনের কি বলা হয়? প্রি কন্ডিশন, পূর্ব শর্ত বলা হয়। ঠিক আছে স্যার, তাহলে শুরু করতে যাচ্ছি ফার্টিলাইজেশন। নেক্সট টপিক পলিনেশন পড়ছো, সেলফ ক্রস, এগুলোকে আবার বুঝাইতে হবে স্টেজে এসে, উচিত না স্যার। এগুলো 9 10 এ পড়াই, এটা সময় নষ্ট না করে আমরা স্যার পরের পেজে যাচ্ছি স্যার। ফার্টিলাইজেশন গিয়েছো? ওকে স্যার, ফার্টিলাইজেশন থেকে শুরু করছি। আসেন স্যার, শেয়ার করো। ফার্টিলাইজেশন কে 4টা পয়েন্টে ডেসক্রাইব করা হচ্ছে। ফার্স্ট পয়েন্টটা কি বলো? জার্মিনেশন অফ পোলেন গ্রেইন। তো এটাকে আগে আমি আমার মতো করে বলে ফেলি, তারপরে তোমরা শীট থেকে পড়ে নিও। জার্মিনেশন অফ পোলেন গ্রেইন। আসো স্যার, তোমাদেরকে আগেও বলছি, আমি এখানে পোলেন গ্রেইনটাকে একটু বড় করে ড্র করতে চাই স্যার। সবাই বোর্ডে তাকাও। পোলেন গ্রেইন ইউনিনিউক্লিয়েটেড না বাইনিউক্লিয়েটেড? বাইনিউক্লিয়েটেড। বাইরের কভারটার নাম কি? এক্সাইন। ভেতরের কভারটার নাম? জার্ম পোর। কার ফিচার? এক্সাইন না ইনটাইনের? এক্সাইনের। এখন দেখো এই স্টিগমা সারফেসটা একটু আগেও বলছিলাম সলিড। এখান থেকে ভিসিডের কথা বলছিলাম কোন একটা ক্লাসে, বলা হয়েছিল, তাহলে কাজ আমার ইজি হয়ে গেল। স্টিগমা সারফেসে যখন পোলেন গ্রেইনগুলো পড়ে তখন স্টিগমার টপমোস্ট যে লেয়ারটা আছে সেখান থেকে একটা নিউট্রিশাস ফ্লুইড সিক্রেট হয়। সেই ফ্লুইডটার নাম ভিসিড। ভিসিড, ভিসিডটা ওই পোলেন গ্রেইনই অ্যাবজর্ব করবে। কেন এই কথা বললাম? ওই পোলেন গ্রেইন কেন বললাম? কেননা স্টিগমা সারফেসটা একটা ওপেন সারফেস। একটা ফরেস্টে যখন ফ্লাওয়ার ব্লুম করে, ডিফারেন্ট স্পিসিসের ফ্লাওয়ার ব্লুম করে এবং এনভায়রনমেন্টে ডিফারেন্ট পোলেন গ্রেইন থাকে। একটা স্টিগমার উপরে আদার স্পিসিসেরও কি পড়তে পারে? পোলেন গ্রেইন পড়তে পারে এবং ইউজুয়ালি পড়ে। আমরা একটা রিসার্চে দেখেছিলাম, এটা নিয়ে পেপার পাবলিশ করতে চেয়েছিলাম বাট সময় আর কভার করে নাই। একটা স্টিগমা সারফেসে আমরা 50টা ডিফারেন্ট স্পিসিসের পোলেন গ্রেইন পেয়েছিলাম। সিম্পল একটা রিসার্চ বাট সময় দেয়া লাগে এগুলোর পেছনে। গ্রেগরি স্যাম্পলার মেশিন দিয়ে আমরা এটা বের করছিলাম। এনিওয়ে স্যার, তো এখন এই যে ভিসিডটা রিলিজ হবে কোত্থেকে? স্টিগমার সারফেস থেকে। এই লেয়ার, এই যে এখানে যে সেলগুলো আছে এখান থেকে এই ভিসিডটাকে ওই পোলেন গ্রেইনটাই অ্যাবজর্ব করবে, যেই পোলেন গ্রেইনটা সেম স্পিসিসের। ঠিক আছে, তাহলে এই ধরে নাও যে এটা এখানে ডিফারেন্ট পোলেন গ্রেইন আছে, বাট এই পোলেন গ্রেইনটা হচ্ছে এটা ম্যাঙ্গো প্ল্যান্টের গাইনেসিয়াম, সো এটা ম্যাঙ্গো প্ল্যান্টের পোলেন গ্রেইন। সো এই পোলেন গ্রেইনটা ভিসিডকে কি করে নিবে? অ্যাবজর্ব করে নিবে। এই অ্যাবজর্ব করার মাধ্যমে পোলেন গ্রেইনটাকে স্টিগমা সারফেস চিনতে পেল। এই ফেনোমেননটাকে আমরা বলি সেলফ স্পিসিস রিকগনিশন। সেলফ স্পিসিস রিকগনিশন। ঠিক আছে, পোলেন গ্রেইনটা কিন্তু এতক্ষণ বাতাসে উড়ে বেড়াচ্ছিল, সেই স্টিগমার উপরে এসে পড়লো, সাথে সাথে সে ভিসিডটাকে অ্যাবজর্ব করে ফেললো। এখন যেহেতু এটা একটা নিউট্রিশাস ফ্লুইড, এটা টেক করার পরে এই জার্ম পোর দিয়ে কি বের হয়ে আসবে? পোলেন টিউব। ইন টাইম বের হয়ে পোলেন টিউব ক্রিয়েট করবে। ঠিক আছে, দেন পোলেন টিউবের ভেতরে এই লার্জ নিউক্লিয়াসটা ঢুকে যাবে, যার নাম একটু আগেও কি ছিল? ভেজিটেটিভ নিউক্লিয়াস। পোলেন টিউবের ভেতরে ঢোকার পরে টিউব নিউক্লিয়াস, দেন তাকে ফলো করবে কে? জেনারেটিভ নিউক্লিয়াস। এই ছোটটার নাম কি ছিল? জেনারেটিভ নিউক্লিয়াস। এই জেনারেটিভ নিউক্লিয়াস ঠিক তার পরে থাকবে স্যার ভেজিটেটিভ নিউক্লিয়াসের ব্যাকে থাকবে। তো চলো স্যার আমরা একটু পড়ে দেখি। আসলে তুমি আজকে পাশে পাঠাই দাও, পাশে বলে দিচ্ছি। আমার ভাই পাশে পাঠাই দাও। আমার হয়তো বসতে 9টা বাজবে, সমস্যা নাই, তুমি বাসায় পাঠাই দাও, বাসায় বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, আসো জার্মিনেশন অফ পোলেন টিউব। দেখো 1 নাম্বার পয়েন্টটা পড়ছি, খেয়াল করো। অ্যাজ
first pollen grain recognizes ওই যেটা বলেছিলাম আন্টি self species special protein of a stigma এই স্পেশাল প্রোটিনটাই হচ্ছে ভিসিট এই স্পেশাল প্রোটিনটাই হচ্ছে ভিসিট এটা ইন্টারমিডিয়েট ক্লাসে নাই ভিসিটের কথা এটা আমরা হায়ার স্টাডিজে পড়েছি বুঝতে পেরেছো এটা এখানে নাই special protein of a stigma and special protein of pollen grain reacts and recognizes cell species. Then pollen grain absorb the liquid substance secreted by the stigma surface. Gradually, pollen grain becomes larger and germinates. Germination means come out of thin intine through germ pore and forms pollen tube. Generally, pollen grain doesn't germinate without self-species recognition. Self-species recognition ছাড়া কি হবে না pollen tube-টা germinate করবে না। এরপরে আসো movement of pollen tube towards the ovary and sperm formation. Very important. এখানে তিনটা টার্মিনোলজি পাচ্ছ পড়ে দেখো কোন একটা জায়গায় বাবা পোরোগ্যামি কোন একটা জায়গায় বাবা ক্যালাজোগ্যামি কোন একটা জায়গায় বাবা মেজোগ্যামি এই তিনটা টার্ম খুবই সিগনিফিক্যান্ট বলো কি কি বললাম পোরোগ্যামি ক্যালাজোগ্যামি মেজোগ্যামি ওকে স্যার তাহলে আমাকে আবার ওভিউলটাকে ড্র করতে হবে তো আমি মোটামুটি একটা ওভিউলকে ড্র করি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ তাকাও বোর্ডে এই হচ্ছে অ্যানাট্রোপাস অর ইনভার্টেড ওভিউল যার মাইক্রোপাইল কোন দিকে নিচের দিকে আচ্ছা মোটামুটি ড্র করলেই চলবে এখন আসো তোমাদেরকে যেটা আমি আগেই পড়াইছি যে পোলেন টিউবটা এই জায়গাটা সলিড না হলো সলিড তো এখানে সলিড সেলগুলোকে তার ক্রস করে নিচের দিকে নামতে হবে পোলেন টিউবটাকে এই পর্যন্ত রিচ করতে হবে মাইক্রোপাইল পর্যন্ত এই পোলেন টিউবের অ্যাপেক্সকে বুঝতে পেরেছেন তো সে যখন এই সলিড রিজিয়নটা পাস করে যায় পোলেন টিউবের বাইরের দিকের যেই সেলগুলো আছে কার বাইরের দিকের সেলগুলো পোলেন টিউবের এই অ্যাপেক্সের সেলগুলো থেকে ডিফারেন্ট এনজাইম সিক্রেট হয় এই এনজাইমগুলো দিয়ে এখানের যে সেলগুলো আছে সলিড রিজিয়ন এটা কোন রিজিয়ন বলেন তো স্টাইল এই স্টাইল রিজিয়নের সেলগুলোকে সে গলিয়ে ফেলে মেল্ট করে ফেলে যাতে করে পোলেন টিউবটা র‍্যাপিড কি করতে পারে এই জায়গাগুলো ক্রস করে নিচের দিকে আসতে পারে তাই না স্যার এটা হচ্ছে ওভারি ওয়ালের থিকনেস ওকে স্যার এখন খেয়াল করো তাহলে এই পোলেন টিউবের অ্যাপেক্সের সেলগুলো কিছু কি করবে এনজাইম সিক্রেট করবে তোমাদের টেক্সটে এখানে দুইটা এনজাইমের নাম দেয়া আছে দেখো স্যার একটা এনজাইমকে দেখো তো পেকটিনেজ আরেকটা এনজাইমকে সেলুলেজ এই আরো আছে স্যার শুধু দুইটা না আরো অনেক এনজাইম আছে তো এই এনজাইমগুলো সিক্রেট করে সেখানের সেলগুলোকে অনেকটা কি করে ফেলে সফট করে ফেলে মেল্ট করে ফেলে প্লাস এখানে অলমাইটি ইন্টেনশনালি কি দিয়েছেন বড় নিউক্লিয়াস দিয়েছেন যাতে টিউব নিউক্লিয়াসটা ভেতর থেকে একটা কি করতে পারে প্রেসার প্রোভাইড করতে পারে যাতে করে পোলেন টিউবটা র‍্যাপিড কি করে ইলংগেট করে ঠিক আছে ওকে এবার বোর্ডে দেখাও ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলেন টিউবটা এই যেটা পোলেন টিউব সবাই বোর্ডে দেখাও পোলেন টিউবটা কোন ওয়ে দিয়ে এন্টার করবে মাইক্রোপাইল দিয়ে তো এই যে এন্ট্রান্সের আগে এখানে একটা ব্যাপার ঘটে এটা আগে বলে ফেলছি বলে আজকে আর বলতেছি না সেটা কি স্যার পোলেন টিউবটা যখন স্টাইলের মাঝামাঝি জায়গায় কার মাঝামাঝি জায়গায় তখন তার পেছনে যেটা টিউব নিউক্লিয়াস ছিল তার পেছনে থাকা জেনারেটিভ নিউক্লিয়াসটা শেষবারের মতো একবার ক্যারিওকাইনেসিস করবে করে দুইটা কি ফর্ম করবে মেইল গ্যামেট এই অবস্থায় থাকবে তখন এই পুরো স্ট্রাকচারটার নাম কি হয় মেইল গ্যামেটোফাইট মনে আছে তো এখন তো পোলেন টিউবটা ইলংগেট করতে করতে কি পর্যন্ত চলে আসছে মাইক্রোপাইল তাহলে এই সেলগুলো অবভিয়াসলি এখন এখানে এই যে এটা হচ্ছে টিউব নিউক্লিয়াস তার ব্যাকে দুইটা কে আছে মেইল গ্যামেট আছে ঠিক আছে স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলেন টিউব মাইক্রোপাইল দিয়েই এমব্রায়োস্যাকের ভেতরে এন্টার করবে মাইক্রোপাইলকে আমরা একটা পোরের সাথে কম্পেয়ার করছি তাই না
তাহলে পোর্ট দিয়ে যদি পোলেন টিউব এন্টার করে তাহলে সেটাকে বলবা পোরোগ্যামি। ঠিক আছে, এবার আসো, অনেক সময় এত লম্বা পোলেন টিউব ফর্ম করে না। পোলেন টিউবের এত স্যার মানে সব সময় তো জেন্টাল ভাবে এমন কোনো কথা নাই। কখনো কখনো পোলেন টিউবটা কোন দিক দিয়ে ঢুকে যায় স্যার? তখন ক্যালাজোগ্যামি। তাহলে ক্যালাজা হচ্ছে উপরের দিক, মাইক্রোবাইল হচ্ছে, আর যদি এই দুই দিকে না দিকে মাঝামাঝি জায়গা দিয়ে ঢুকে মেসোগ্যামি। মেসো মিন্স মিডল। ঠিক আছে, পড়েন। আমাকে ফোন করা লাগবে স্যার বাসায়, তোমরা এটাকে পড়তে থাকো। Sorry, man. ওদের কলেজে এখন আসলে যাওয়ার জিনিস This is a অ্যাটেন্ডেন্স জন্য 75% test আমাদের 75%। তাহলে পরে পরীক্ষা টেস্ট দিয়ে দিবি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর তো আর দিয়ে কার্ড বানাই। স্যার নেক্সট, থেকে পরে তাহলে এই টার্মগুলো কি আমরা বুঝতে পারতেছি? তাহলে পোরোগ্যামি বুঝলাম, ক্যালাজোগ্যামি বুঝলাম, মেসোগ্যামি বুঝলাম। আচ্ছা, এখন দেখো এখানে কিছু প্ল্যান্টসের एग्जांपल নিশ্চয়ই দিছে, ঝাউ, ক্যাজুয়ারিনা, এইগুলো একটু স্পেশালি মনে রাখা লাগবে যে কোন পোরোগ্যামি কোন প্ল্যান্টে হয়ে থাকে। ইয়েস স্যার, ক্যালাজাল এন্ড দিয়ে ঢুকবে, সেক্ষেত্রে অ্যান্টিপোডাল সেলগুলো নষ্ট হয়ে যাবে। দেখাবো স্যার, ওটা দেখাবো সামনের দিনগুলোতে, দেখাবো। আসবে স্যার নাকি এখনই দেখাই দিই স্যার, ড্র করে আসেন। স্যার খেয়াল করো, এই এটা তো আছেই স্যার, এই ডায়াগ্রামটা তো আছেই। ফাইনালি আসলে কোথায় ঢুকতে হবে? এমব্রায়োসাইকের ভেতরে। কথা শুনতেছো? ফাইনালি ঢুকতে হবে কোথায়? এমব্রায়োসাইকের ভেতরে। তো যদি উপর দিক থেকে এইভাবে করে পোলেন টিউবটা আসে, পোলেন টিউবের প্রেসারে কে নষ্ট হয়ে যাবে? অ্যান্টিপোডাল সেলস। ইভেন পোরোগ্যামি দিয়ে এন্টার করলেও নষ্ট হবে, সেটা পরে বলতেছি। উপরের দিক দিয়ে যখন মানে যখন ক্যালাজাল এন্ড দিয়ে এন্টার করবে, তখন অ্যান্টিপোডাল যে সেলসগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। এরপরে আসো, মাঝখান দিয়ে যখন মেসোগ্যামি হবে সেক্ষেত্রে কোনো সেল ডিস্ট্রয় হবে না। আবার পোরোগ্যামির ক্ষেত্রে সেল ডিস্ট্রয় হবে। একটু বলি স্যার, যখন মাইক্রোপাইল দিয়ে এন্টার করবে, কনসেন্ট্রেট করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন মাইক্রোপাইল দিয়ে, এই জায়গাটাই তো মাইক্রোপাইল, তাই না স্যার? পোলেন টিউব যখন এন্টার করে, ন্যাচারালি ওদের মধ্যে একটা সিগন্যাল স্যার থাকে যে মাঝখানের সেলটাই কে স্যার? এগ অর ওভাম। এখন এই সেলটাকে কোনোভাবেই কি করা যাবে না, নষ্ট করা যাবে না, ডিস্ট্রয় করা যাবে না। তখন পোলেন টিউব হয় এই পাশ দিয়ে এন্টার করে অথবা এই পাশ দিয়ে, যে কোনো এক পাশ দিয়ে। তখন পোলেন টিউবের প্রেসারে একটা সাইনার যেই দিক দিয়ে এন্টার করুক না কেন, পোলেন টিউবের প্রেসারে একটা সাইনার্জিড সেল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে পোরোগ্যামির ক্ষেত্রেও ডিস্ট্রয় হবে, ক্যালাজোগ্যামির ক্ষেত্রেও ডিস্ট্রয় হবে, শুধু ডিস্ট্রয় হবে না মেসোগ্যামির ক্ষেত্রে। পড়ো স্যার। ইয়েস স্যার, পোলেন টিউব মাল্টিপল হওয়ার সুযোগ নাই। মাল্টিপল পোলেন তো হচ্ছেই। কিভাবে হচ্ছে বলি স্যার,
স্টিগমা এটা বলছিলাম মনে হয় নাকি বলি নাই, বলছিলাম স্যার একটা সারফেসে অনেকগুলো পোলেন গ্রেইন পড়বে। ইভেন তুমি দেখবা আমরা যখন স্টাডি করছি তখন দেখছি অনেকগুলো পোলেন টিউব এখানে এসেই শেষ, তার আর গ্রোথ হয় নাই। যেই পোলেনটা মোটামুটি ম্যাক্সিমাম মিডলে সেন্টারের দিকে পড়বে সেই পোলেন টিউবটাই ওই পর্যন্ত রিচ করবে আর কি। ওটাই অনেকগুলো পড়তে পারে, অনেকগুলো ইভেন পোলেন টিউবও ডেভেলপ করতে পারে, বাট এগুলো শর্ট স্টেজে সেই স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা পোলেন এমব্রায়োস্যাকের ভেতরে একটাই পোলেন টিউব এন্টার করবে, অনেকগুলো এন্টার করার সুযোগ নাই। এখানে ইউজুয়ালি বলছো তো এই কারণে হ্যাঁ, ইউজুয়াল কোনো কেস আনইউজুয়াল কোনো কেস নাই, এই একটাই স্যার। আপাতত ইউজুয়াল নিয়ে পড় না কেন, আনইউজুয়াল নিয়ে ইন্টারেস্ট কেন? ও মা সে কি? এটাই আর কি, এটাই। তাহলে সে সেই সেগমেন্টটা, ঠিক আছে। এরপরে কি? Entrance of pollen tube into the then release of okay sir, যেভাবেই এন্টার করুক না কেন ফাইনালি একটা পোলেন টিউবকে কি পর্যন্ত আসতে হবে? এমব্রায়ো স্যাক পর্যন্ত আসতে হবে। একটু তাকাতে হবে বোর্ডে, এটা একটা এমব্রায়ো স্যাক। আমরা ধরে নিলাম যে পোলেন টিউবটা কোন সাইড দিয়ে এন্টার করছে? এই সাইড দিয়ে। তাহলে কে ডেস্ট্রয় হয়ে গেল? একটা সাইনারজিড সেল। এবং তার অ্যাপেক্সটাও কি হয়ে যায় তখন? পোলেন টিউবের অ্যাপেক্সটাও তখন কি হয়ে যায়? রাপচার হয়ে যায়, ফেটে যায়। দেন এই ফেটে যাওয়া ওয়ে দিয়ে এখানে কাকে ডিসচার্জ করে? ওই যে দুইটা মেল, এই যে দুইটা মেল গ্যামিটকে ডিসচার্জ করে। এখানে কোনো কোশ্চেন আছে? Yes, sir. Tube nucleus. Thank you very much. I'm just waiting for this question because যখন আমি সিসিতে টিচার্স রিক্রুটমেন্ট ভাইবা দেই আমাকে এই কোশ্চেনটা আস্ক করা হয়েছিল বিকজ এটার অ্যানসার কিন্তু আমাদের বইয়ে নাই, এটা অ্যানসার আমাদের টেক্সটে নেই। আমাকে একদম মানে 3 থেকে 4 জন এক্সটার্নাল ছিল, এর মধ্যে আমাকে এই কোশ্চেনটা আস্ক করা হয়েছে যে what will be the fate of tube nucleus whenever pollen tube enters inside the embryo sac? Answer will be পোলেন টিউবে টিউব নিউক্লিয়াসের কাজ কি আসলে? কি মনে হয় অলমাইটি কেন নিউক্লিয়াসটাকে বড় করে দিয়েছেন? প্রেসার দিয়ে টিউবটাকে কি করছে? এই জন্য নিউক্লিয়াসটাকে দেখেন পোলেন গ্রেইনের ভেতরে একটা নিউক্লিয়াসকে অলমাইটি লার্জ বানাইছিলেন, তাই না? না হলে দুইটা নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস সাইজের হইতো, তাই না? আচ্ছা, এখন সে যখন মাইক্রোপাইল পর্যন্ত রিচ করে ফেলেছে টিউব নিউক্লিয়াসের আর কোনো কাজ নাই, ওর কাজ শেষ। এবং একটা এই মুহূর্তে সে একটা ভ্যালুলেস নিউক্লিয়াস। এই অবস্থায় সে ওয়াক্সের মতো, মোমের মতো গলে যায়, গলে গিয়ে পোলেন টিউবের ভেতরের ওয়াল আছে না, এই ওয়ালের সাথে একেবারে লেপটে যায় এবং সে একটা প্যাসেজ তৈরি করে দেয়। কার জন্য? মেইল গ্যামিটগুলোর জন্য। তা না হলে মেইল গ্যামিট তো ভেতরে এন্টার করতে পারবে না, তাই না স্যার? ও নিচ থেকে মেল্ট হয়ে যায় যখন দেখে কে টাচ করে ফেলছে, পোলেন টিউব ওই এমব্রায়ো স্যাককে টাচ করে ফেলছে। তোরা খালি মিটিমিটি হাসতেছিস কেন? কি নিয়ে মজা নিচ্ছিস? প্ল্যান্টকে নিয়ে মজা নিচ্ছিস? লজ্জা শরম কি দেশ থেকে উঠে গেল নাকি রে? কলিকাল। আসেন স্যার, কিছু করার নেই, অনেক কিছু উই হ্যাভ টু মেনে নিতে হবে। আসেন স্যার, সো দিস টু আর মেইল গ্যামিট। শেষ স্যার, একটু আমাদের বাসায় যাওয়া লাগবে, তাড়াতাড়ি করতেছি এই জন্য। দুইটা মেইল গ্যামিটের মধ্যে একটা মেইল গ্যামিট অবশ্যই আগে এগ অর ওভামকে ফিউজ করবে। তাহলে সবার আগে হবে ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনের একটা সিনোনিম আছে, কেউ বলতে পারবেন? শীত দেখে বললে হবে না। না, প্লাসেন্টেশন না, প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, আমরা কেউই শুনি না এই টার্মটা মানে হচ্ছে সিনগ্যামি। ঠিক আছে, এটাও একটা বোর্ডে আসার কমন টার্মিনোলজি। হোয়াট ইজ সিনগ্যামি? সিনগ্যামি মানে ফার্টিলাইজেশন। দুইটা মেইল গ্যামিটের মধ্যে একটা মেইল গ্যামিট ওভামকে ফিউজ করবে, এটাই হচ্ছে ফার্টিলাইজেশন অথবা সিনগ্যামি। ঠিক আছে, আরেকটা মেইল গ্যামেট গিয়ে কাকে ফিউজ করবে? এই কথা, আমার কথা শুনোস না। আরেকটা গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস কিন্তু এটা আগে থেকেই টুয়াইজেন, কারণ সে ফিউজ হয়ে আছে, তার সাথে কি একটা মেইল গ্যামেটে ফিউজ হইছে। তাহলে টুয়াইজেন প্লাস এন ইকুয়াল টু ট্রিপল ফিউশন।
আর এই দুইটা ফিউশনকে একসাথে বলে ডাবল ফার্টিলাইজেশন। একটা হচ্ছে সিনকেমি প্লাস ট্রিপল ফিউশন ইকুয়াল টু ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা পড়বা, পড়ে বিদায় নিবা, আগে পড়ো। হুট করে ব্যাগ বলার সাথে সাথে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে যাচ্ছ, দা পড়তে না বলছি আগে। আপনার মধ্যে এক্সাম আছে না কলেজে? কি এক্সাম? মানে ফ্রাইডে আর সানডে মোটামুটি লাইফ আমাদের তামা হয়ে যায়। রুটিন শিয়া চেঞ্জ হয়ে যায় না, ক্লাস সব কিছু ঘন্টা করে সেরা অবস্থা হয়ে যায়। কলেজ চেঞ্জ করে কি কোথায় যাবো? আপনাদের এক পাহাড় ফেলে যে কলেজটা আছে ওইটা এটা তো অনেক বোর্ড স্টেট টিচিং লাইফ কদিন ছেড়ে দে, যে অবস্থা চলতেছে।